শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। এই কাহিনীর সূত্রপাত সভ্যতার শেষ রেখা যেখানে বিলীন হয়ে যায়, সেই সুন্দরবনের গভীরের এক চেনা অচেনা ভূখণ্ডে। এই স্থানকে লোকমুখে বলা হয় বাঘের দেশ, কিন্তু যারা এর আদিম রহস্যের সাক্ষী তারা জানে এ শুধু বাঘের নয়, এ হলো শক্তির দেশ। শহর থেকে বহু ক্রোশ দূরে, যেখানে মাতলার জল এসে মিশেছে নাম না জানা বহু ছোট নদীর স্রোতে, সেখানেই সবুজ ম্যানগ্রোভের দেওয়াল ভেদ করে দাঁড়িয়ে আছে একখণ্ড উঁচু জমি। চারিদিকে নোনা জলের শ্বাসমূল আর ঘন অন্ধকার। সেই জমিতেই এককালে ছিল এক প্রাচীন তান্ত্রিক সাধকের ডেরা। এখন সেখানে একটি জরাজীর্ণ ভগ্নপ্রায় কুটির, যার চারপাশ ঘিরে রেখেছে শ্যাওলা পড়া ইটের দেওয়াল। এটিকে অবশ্য এখন আশ্রম বললেও খুব একটা ভুল বলা হবে না, কারণ এর ভেতরে এক দেবী বিরাজমান। আসলে এই স্থানটির ভৌগোলিক বৈশিষ্ট্যই একে এক অদ্ভুত রহস্যময়তায় বেঁধে দেয়। বর্ষার জলে ডুবে যায় চারপাশের মাটি। জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল যেন এসে চুম্বন করে আশ্রমের শেষ দেওয়ালকে। কিন্তু এই আশ্রমটি হাজার ঝড়েও ভাঙেনি, নড়েওনি, যেন কোনো অদৃশ্য শক্তি এটিকে আগলে রেখেছে। এখানেই বাস করেন তিনি, এখানকার মানুষ যাকে শুধুমাত্র মাতামহী বলে ডাকে। এই আশ্রমের নির্দিষ্ট কোনো নাম নেই। স্থানীয় জেলে বা কাঠুরেরা রাতে ভুল করে এদিকে চলে এলে তারা এখানকার বাতাসকে অন্যরকম ভারী বলে অনুভব করে। এখানকার গাছের পাতা নড়ে না, কিন্তু গাছের ডাল থেকে প্রায়ই ঝরে পড়ে অচেনা ফুলের দল। বলা হয় যে সাধক এখানে প্রথম সিদ্ধি লাভ করেছিলেন, তিনি এই স্থানের মাটিকে প্রকৃতির এক নিগূঢ় শক্তিচক্রের উপর স্থাপন করে গেছেন। আর মাতামহী, তিনি সেই শক্তির একনিষ্ঠ সেবিকা। মাতামহী, তার আসল নাম মাতঙ্গী দেবী। তবে এই সুন্দরবনের জঙ্গলে তার নামটুকুই যথেষ্ট। তিনি দেখতে মোটেও সেই সব ভয়ঙ্কর তান্ত্রিকদের মতো নন যাদের আমরা গল্পে শুনে থাকি। তার শরীর বয়সের ভারে কিছুটা ঝুঁকেছে, পরনে লাল থান, কপালে সিঁদুরের একটা ছোট রেখা। তার রূপ শান্ত স্নিগ্ধ, কিন্তু তার চোখ দেখলে শিউরে উঠতে হয়। সেই চোখে যেন হাজার বছরের অভিজ্ঞতা এবং প্রকৃতির এক অদ্ভুত উদাসীনতা মিশে আছে। যেন সেখানে এক মুহূর্তে দেখতে পাওয়া যায় ভরা কোটাল, আবার পর মুহূর্তেই দেখা মিলতে পারে শান্ত প্রকৃতির। মাতামহীর তন্ত্র সাধনা আর 5 জনের থেকে একেবারেই আলাদা। তিনি সিদ্ধ এবং তান্ত্রিক, কিন্তু তাঁর তন্ত্রের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত ক্ষমতা বা ধনলাভ নয়। তার সাধনার মূল ভিত্তি হল এই সুন্দরবনকে রক্ষা করা। দীর্ঘকাল ধরে এই অঞ্চল প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত। ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস কেড়ে নেয় মানুষের বসত ভিটে, নদী গর্ভে বিলীন হয়ে যায় জীবন। মাতামহীর হৃদয়ে সেই দুঃখ
গেঁথে রয়েছে। তিনি বিশ্বাস করেন প্রকৃতিকে আঘাত করে নয়, বরং প্রকৃতির শক্তিকে বশীকরণের মাধ্যমে সেটিকে নিজের মধ্যে ধারণ করে তিনি এই বিপর্যয়গুলি রুখতে পারবেন। তার তন্ত্র হলো শুভ তন্ত্র। তিনি চান যখন ঘূর্ণিঝড় আসবে তখন তার শরীরের ভিতরে থাকা সেই প্রকৃতির শক্তি যেন বাঁধ সেধে দাঁড়ায়, মানুষের জীবনের ঢাল হয়ে ওঠে। এই উদ্দেশ্যই তাকে দিনের পর দিন চালিত করে সেই প্রাচীন তান্ত্রিক কুটিরে পঞ্চমুণ্ডির আসনের কাছে। তিনি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করেছেন, যাতে প্রকৃতির ক্রোধ যেন মানুষের উপর না পড়ে। তার এই নিগূঢ় সাধনা তাকে এনে দিয়েছে দুটি নিবেদিত প্রাণ সঙ্গী, গঙ্গা এবং পদ্মা। আশ্রমের ভিতরের একটি ছোট প্রকোষ্ঠে, যেখানে একটি মাত্র মাটির প্রদীপ মৃদু আলো দিচ্ছে, সেখানেই বসে আছেন মাতামহী। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে তার দুই সহকারী, গঙ্গা এবং পদ্মা। তারা দুজনেই প্রায় 20-22 বছরের তরুণী। মাতামহী কোনো এক সময় প্রাকৃতিক বিপর্যয়ে তাদের এই আশ্রমে এনেছিলেন। ঝড় জলোচ্ছ্বাসে মা বাবা হারানো এই মেয়ে দুটিকে তিনি আশ্রয় দিয়েছেন এবং তাদেরও তাঁর মতো প্রকৃতির প্রতি এক গভীর বিশ্বাসে দীক্ষিত করেছেন। গঙ্গা, তোর মন এখনো কেন বিক্ষিপ্ত? বারবার চোখটা কেন বাইরে চলে যাচ্ছে? আজ অমাবস্যার রাত, সাধনের জন্য এই প্রকোষ্ঠের বাইরে তোর মনোযোগ দেওয়া তো চলবে না। মাতামহী, আজ বড় অন্ধকার। বাইরে নদীর জলের শব্দ করতেছে না, কিন্তু কেমন যেন একখানে চাপা গুনগুন শব্দ। ভয় হতিছে। গেলবার এমন শব্দে বান আসিল। ভয় পাইলে চলবে না গঙ্গা। আমরা জানি তিনি কেন এখানে থাহেন। এই সুন্দরবন আমাগো বাসনের ঠাঁই। এই সুন্দরবন আমাগো মা। মা যদি রুষ্ট হন, তারে শান্ত করতে মাতামহী পারবে। ঘুম ঘুম শব্দে ডরাস না বোন। মাতামহী শক্তিকে বশ করতেছে। ঠিক বলেছিস পদ্মা। সুন্দরবন শুধু আমাদের বাঁচবার ঠাঁই নয়, এ হলো এক শক্তি চক্র। আর সেই শক্তি এখন নিজের ক্রোধে উন্মত্ত। কতবারের ঘূর্ণিঝড়ে কতজন গেল, কত ঘর ভাঙলো। আমি ওই ক্রোধ আর দেখতে পারবো না রে। আমি সাধনা করি, প্রকৃতিকে বশ করি না। আমি প্রকৃতির কাছে আত্মসমর্পণ করি, যাতে তিনি আমায় সেই শক্তিটুকু দেন। যখন তাঁর ক্রোধানলে সাধারণ মানুষ পুড়তে থাকবে, তখন যেন আমি সেই ক্রোধের সামনে দেওয়াল হয়ে দাঁড়াতে পারি। আমার তন্ত্র শুধু এই সুন্দরবনের মানুষের জন্য। আর তোরা 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 এই সাধনের অংশ। তোদের বিশ্বাস আমার শক্তিকে আরো বাড়িয়ে দেয়। আমরা হক করে আপনার সাথেই আছি মাতামহী। আমরা জানি এই রাতের আধার, এই বাইরের শব্দ কোনোটাই আপনার শক্তি সাধনের সে বড় লয়। ভালো, এখন আমার একটা কাজ আছে। আমি কিছুক্ষণের জন্য ওই পঞ্চমুণ্ডির আসনের কাছে যাব। আমার সাধনের একটা অংশ বাকি আছে। তোরা প্রকোষ্ঠের দ্বার বন্ধ করে ভেতরেই থাকবি। তোদের ভয় নেই, তোরা আমার সুরক্ষায় আছিস। কিন্তু বাইরে কোনো শব্দ শুনলে দ্বার খুলবি না।
কোনো কোনো মানুষ আসতে পারে, কোনো জন্তু আসতে পারে, বা অন্য কিছু। চাই আসুক, দ্বার খুলবি না। পরিবেশের নৈশব্দে কেবল বাইরে থেকে আসা চাপা গভীর গুঞ্জন। এটা কি কোনো ঢাকের আওয়াজ, নাকি নদীর ভেতরের গর্জনের শব্দ? কিছুক্ষণের নীরবতার পর বাইরে থেকে নদীর জলের শব্দে ভেসে আসে নানান রকম রহস্যময় শব্দ। মাতামহী যখন তার নিগূঢ় সাধনার জন্য পঞ্চমুণ্ডির আসনের দিকে অগ্রসর হলেন, ঠিক তখন তিনি জানতেন না তার এই সৎ উদ্দেশ্য এবং প্রকৃতির শক্তিকে কেন্দ্র করে তার তৈরি করা সুরক্ষা বেষ্টনী ভেদ করে তার আশ্রমে প্রবেশ করতে চলেছে এক নতুন বিপদ। সে এক মানবিক লোভ, যা প্রকৃতির যে কোনো ক্রোধের চেয়েও বেশি ভয়ানক। নদীর স্রোত কেটে একজন মানুষের বৈঠার শব্দ এগিয়ে আসছে আশ্রমের দিকে, যেখানে মাতঙ্গী দেবী এখন অমাবস্যার সাধনে লিপ্ত। এখানে মাইকেল, ম্যাপটা দেখো। এই জীর্ণ কুটিরটাই সেই প্রাচীন তান্ত্রিক আশ্রম। তারা বলেছিল পঞ্চমুণ্ডির নিচে গুপ্তধন আছে। শুধু সম্পদ নয়, প্রাচীন ক্ষমতাও আছে। আর সেই বৃদ্ধা, সে আমাদের সরাতে পারবে না। এই আগন্তুকই ডক্টর সব্যসাচী। তার আগমন সেই নীরব আশ্রমে মাতামহীর পবিত্র সাধনার ঠিক মাঝখানে। এবার হয়তো শুরু হবে সেই দ্বৈরথ, যেখানে শুভ তন্ত্র লড়বে মানব লোভের বিরুদ্ধে। মাতামহী তখন গভীর সাধনায় মগ্ন। তার তান্ত্রিক প্রকোষ্ঠে এখন বাইরের কোনো শব্দ পৌঁছানোর কথা নয়, কিন্তু সুন্দরবনের বাতাস আজ শান্ত নয়, বরং এক অজানা আশঙ্কার বার্তা বহন করছে। নদীর জল পেরিয়ে শ্বাসমূলের জঙ্গল ডিঙিয়ে সেই আগন্তুকেরা পৌঁছে গেল আশ্রমের উঠোনে। ডক্টর সব্যসাচী, যার চোখে শুধু পৈশাচিক লোভ, আর তার সাথে রয়েছে অন্য আর একজন সব্যসাচীর সঙ্গী, স্থানীয় একটি ছেলে যার নাম মাইকেল ঘোষ। ভিতরের প্রকোষ্ঠে যেখানে মাতামহী থাকতে বলে গেছেন, সেখানেই বসেছিল গঙ্গা আর পদ্মা। মাতামহীর কড়া নির্দেশ ছিল, যাই ঘটুক দ্বার খোলা যাবে না। কিন্তু দরজার এই টোকা কোনো চেনা জানা মানুষের নয়। এর মধ্যে এক তীব্র উদ্ধত জোর ছিল। কে কে এমন শব্দ করতিছে? কে? ও পদ্মা, এ নিশ্চয় কোনো জন্তু হবে। খাড়া, মা বারণ করছিল, বলছিল দরজা খুলবে না। ঠিক কইতো মাতামহী তো কইছেন, যেই আসুক দ্বার খোলা চলবে নি। শান্ত হ গঙ্গা, হেইডা মানসের শব্দ, কোনো কাঠুরিয়া ভুল কইরা এই পথে আয়নি তো। বাইরে তখন আরো একবার জোরে দরজায় আঘাত করার শব্দ এলো। এই যে, ভেতরে কে আছো? দরজা খোলো। আমরা দিল্লি থেকে এসেছি একটা প্রত্নতত্ত্বের গবেষণার কাজের জন্য। দেরি করার সময় নেই, দরজা খোলো। গঙ্গা পদ্মা একে অপরের দিকে তাকালো। এমন অচেনা শহুরে কণ্ঠস্বর তারা এই জঙ্গলে কখনো শোনেনি। পদ্মা সাহস করে উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই স্তম্ভিত হয়ে গেল পদ্মা। তার পিছনেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে গঙ্গা। সামনে দাঁড়িয়ে বছর 50-এর এক ভদ্রলোক। পরনে কাঁটা ঝোপের জন্য মোটেই মানানসই নয় এমনই একটি দামি পরিপাটি পোশাক। চোখে সোনার ফ্রেমের চশমা, হাতে জিপিএস ট্র্যাকার আর আধুনিক ঘড়ি। ইনি ডক্টর সব্যসাচী রায়।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং স্বনামধন্য প্রত্নতত্ত্ববিদ। অবশ্য লোকে তাকে এখন প্রত্নতত্ত্ব শিকারী বলে ডাকতেই ভালোবাসে। ডক্টর সব্যসাচীর পরিচয় এক কথায় হলো অত্যন্ত লোভী মানুষ। প্রাচীন নিদর্শন আর সম্পদের প্রতি তার আকর্ষণ এতই তীব্র যে তিনি যে কোনো ঝুঁকি বা নীতি নৈতিকতার বিরুদ্ধেও গিয়ে যে কোনো কাজ করতে পারেন। সুন্দরবনের এই গভীর জঙ্গলে তার আসার একমাত্র উদ্দেশ্য ছিল সেই ব্রিটিশ নথিতে পাওয়া পঞ্চমুণ্ডির আসনের নিচে লুকোনো গোপন গুপ্তধন, তান্ত্রিক শক্তি বা প্রকৃতির ভারসাম্য। এইসব নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার কাছে তন্ত্র হলো কেবল অন্ধবিশ্বাস, যার প্রাচীন ঐতিহ্য হলো বিপণনযোগ্য সম্পদ। তার পাশেই দাঁড়িয়ে আছে এক ভীত সন্ত্রস্ত যুবক, যার নাম মাইকেল। মাইকেল ঘোষ এই সুন্দরবনেরই ছেলে, গরিব পরিবারের সন্তান, পড়াশোনা যৎ সামান্য। তার বাবা মা মাছ ধরে, কোনো মতে সংসার চালায়। মাইকেলের কাঁধে এখন পরিবারের বিরাট দায়িত্ব। সুন্দরবনের মানুষ জানে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটা কতটা কঠিন। সব্যসাচী যখন মোটা টাকার লোভ দেখিয়েছিল, তখন মাইকেল আর দ্বিধা করেনি। তার কাছে এই গুপ্তধনের খোঁজে আসাটা আসলে জীবনের ঝুঁকি নিয়ে দারিদ্র্য থেকে বাঁচার শেষ চেষ্টা। সে বিশ্বাস করে এই কাজটি শেষ হলে তার পরিবারের আর কোনো দিন না খেয়ে থাকতে হবে না। তার চোখে লোভের চেয়েও বেশি ছিল জীবনের সংগ্রাম। বাহ, এতক্ষণে দরজা খোলার সময় হলো। তোমরা কারা? সেই বৃদ্ধা কোথায়? তোমাদের মাতামহী? আপনারা কেডা? এত রাতে এখানে কি চাই? হেইডা সাধনের স্থান, বাইরের মানুষেরে প্রবেশ নিষেধ, জানেন না কো? শুনলে মাইকেল, এখনো এই কুসংস্কার নিয়ে পড়ে আছে। শোনো মেয়ে, আমি ডক্টর সব্যসাচী রায়। এই পুরো জায়গাটা একটা প্রাচীন স্থাপত্যের অংশ। আমি এসেছি সরকারি নথি অনুযায়ী কিছু গবেষণা করতে। তোমাদের ওই মাতামহীকে ডেকে দাও, দেরি করো না। এগে দিদি, ইনি হলেন গিয়ে একজন বড় সাহেব। উনি কইতাছিলেন কি কিছু দরকারি জিনিস আসিল, আমরা তাড়াতাড়ি চলি যাব। একটিবার শুধু মাতামহীর সঙ্গে দেখাটো কইরে দাও। মা এখন সাধনায় আছেন, তিনি বলছেন কেউ যেন তার সাথে দেখা করতে না যায়। এসেন কেন? চলি যান, যান বলছি। পদ্মা, দা খান আনতো, এক কোপে ধর থেকে মাথা খান আলাদা করে দেই। হলোটা কি? খাড়ায় আছেন কেন? এক কোপে মাথা খান। হ্যাঁ কি দিদি, শান্ত হন, শান্ত হন। ওই সব কিছু কইতে লাগবো না। সাধু না, এইসব বাজে কথা আমার কাছে চলবে না। শোনো মেয়ে, যদি ওই বৃদ্ধার স্বেচ্ছায় আমার সঙ্গে সহযোগিতা না করে, তবে আমি পুলিশ ডাকার ব্যবস্থা করব। এটা প্রত্নতাত্ত্বিক এলাকা, এখানে বেআইনিভাবে থাকা যায় না। কোথায় তোমাদের মাতামহী? সব্যসাচীর এই রুক্ষ ব্যবহারে গঙ্গা এবং পদ্মা যেন মুহূর্তের জন্য ভয় ভুলে গিয়ে নিজেদের আশ্রমের প্রতি দায়িত্ব অনুভব করল। কিন্তু এই লোকটির ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। আমরা কিছু জানি নে, খাড়ায় আছেন কেন? যাইতে কইলাম না, কপাট দেব। বন্ধ করে দেবে? হ্যাঁ, তোমরা আমার পথ আটকাতে পারবে? মাইকেল, চলো ভেতরে চলো। দরজা খুলতে না চাইলে ভাঙতে হবে না। ওইদিকেই তো সেই প্রাচীন মন্দিরটা থাকার কথা, তাই না? এগে হ্যাঁ সাহেব, ওই যে পিছনের দিকের রাস্তাটা, তবে বড় আন্ধার। আর শুনছি ওদিকে বড় লতা, মানে ওই লতার উপদ্রব। শাট আপ, সব তোমার মনের ভয়, ভুলে যাও। চলো আলো জ্বালো, আমাদের টর্চ তো আছেই। আর তুমি মাইকেল, এই মুহূর্তে তোমার জিপিএস চালু করো, আমাদের হাতে সময় কম। ওরা মন্দিরে যাতিছে,
পঞ্চমুণ্ডির আসনের দিকে। মা মা কই গেলে? শান্ত হ গঙ্গা, মাথা গরম কইরা কাম নাই। মাতামহি বেড়াইতে তো বারণ করছে, তিনি সব সামলাবেন। গঙ্গা ও পদ্মার আর্তনাদের শব্দ ছাপিয়ে এখন কেবলই শোনা যাচ্ছে সব্যসাচী আর মাইকেলের হাঁটার শব্দ। ধীরে ধীরে তাদের কণ্ঠস্বরও দূরে চলে যাচ্ছে। এই মাইকেল, মনে হচ্ছে আমরা এসে গেছি। এই তো সেই ভগ্ন মন্দিরের দেওয়াল, দেখেছো? ব্রিটিশরা ঠিকই বলেছিল, এখানে এই জঙ্গলের গভীরে এত বড় একটা প্রাচীন মন্দির। এটা কি শুধু তন্ত্রের স্থান, নাকি এর পেছনে আরো কিছু আছে? সাহেব, আমার যেন কেমন ডর লাগতাছে। এই জায়গার বাতাস বড় ভারী। আর আর এই যে দেখেন, মন্দিরের দরজায় কেমনে একটা রক্তের মতো লাল রঙা সাপ। কি শুকনো রক্ত সাহেব, বড় ডর লাগতেছে যে। আরে ধুর, ওগুলো হয়তো সিঁদুর বা কোনো পুরনো লেপে দেওয়া আলতা, কুসংস্কার। তুমি শুধু তোমার কাজটা করো। ম্যাপ অনুযায়ী আসনটি এই মন্দিরের ঠিক মাঝখানে থাকার কথা, পঞ্চমুণ্ডির আসন। চলো ভেতরে যাই। ডক্টর সব্যসাচী তড়ি ঘড়ি ভিতরে প্রবেশ করলেন। তার চোখ তখন কেবল সোনার ঝলক খুঁজছে। তিনি দেখতে পেলেন না মন্দিরের ঠিক মাঝখানে কালো পাথরের সেই 5টি মাথার খুলি সদৃশ আসনটি। তাদের উপস্থিতি মাত্রই যেন মৃদু গুঞ্জন শুরু করেছে। তিনি জানতেন না এই আসনটির রক্ষক কেবল কোনো সম্পদ নয়, এর মধ্যে বন্দী হয়ে আছে এক ক্রুদ্ধ তান্ত্রিকের আত্মা, ভৈরব। আর মাতামহির সাধনা ছিল সেই ক্রুদ্ধ আত্মাকে প্রকৃতির কাছে সমর্পণের। কিন্তু সব্যসাচী তার লোভের বশবর্তী হয়ে এই অমাবস্যার রাতেই সেই শক্তির কেন্দ্রে আঘাত হানতে চলেছেন। পেয়ে গেছি মাইকেল, এই তো সে আসন, পঞ্চমুণ্ডি। আমাদের কাজ শুরু করো। এইখান থেকেই আমরা আমাদের গুপ্তধন উদ্ধার করব। তাড়াতাড়ি করো, এখানে হাতুড়ি দাও, যন্ত্র দাও, ভাঙো এটাকে। ধাতব যন্ত্রের কঠিন আঘাতের শব্দ শুরু হয়। একটি তীব্র ও বিকট চিৎকারের সঙ্গে সেই আঘাতের শব্দ মিশে যায়। চিৎকারটি কোনো মানুষের নয়, বরং এক অলৌকিক জাগতে থাকা শক্তির। আর ঠিক সেই মুহূর্তেই সুন্দরবনের সেই প্রাচীন শক্তিচক্র কেঁপে ওঠে। শুভতন্ত্র বনাম মানব লোভের সেই ভয়ঙ্কর সংঘাত শুরু হয়। ডক্টর সব্যসাচী রায় তখন পঞ্চমুণ্ডির আসনের সামনে দাঁড়িয়ে, তার চোখে মুখে তীব্র উত্তেজনা। তিনি তখনও বুঝতে পারেননি যে ধাতব আঘাতটি তিনি আসনে করেছেন তা কেবল পাথরে নয়, তিনি আঘাত করেছেন এই সুন্দরবনের আদিম শক্তির কেন্দ্রে। তার আশেপাশে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কোনো যান্ত্রিক শব্দ নয়, তা হলো ভৈরবের প্রথম দীর্ঘশ্বাস। হঠাৎই ভগ্ন মন্দিরের প্রবেশপথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাতামহিকে। তার চোখ মুখ শান্ত, অথচ সেই চোখে ক্রোধের আগুন জ্বলছে দাউ দাউ করে। মাতামহির আসার সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন যেন থমকে গেল। চারিপাশের পরিবেশের শব্দগুলো মৃদু হয়ে এলো। মাতঙ্গী দেবীর আগমনে ডক্টর সব্যসাচী মুহূর্তের জন্য থমকে গেলেন। তার পিছনে ভীত সন্ত্রস্ত মাইকেল টর্চ হাতে দাঁড়িয়ে। তুমি এখানে কি করছো? আমি আগেই বলেছিলাম এখানে প্রবেশ নিষেধ। তুমি কি জানো তুমি সরকারি কাজে বাধা দিচ্ছ? এই জায়গাটি আমার সন্তান, আর আমি আমার সন্তানের কাছেই আছি। আপনি ভুল করছেন বাবু। আপনার জুতোর আওয়াজ, আপনার লোভের গন্ধ সব এই মাটিকে কষ্ট দিচ্ছে।
তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি যেন এই জঙ্গলের মালিক। শোনো বৃদ্ধা, আমি ডাক্তার সব্যসাচী রায়, আমি প্রত্নতত্ত্ববিদ। এই প্রাচীন মন্দিরটি এখন থেকে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ ESI দ্বারা সংরক্ষিত হতে চলেছে। আমার কাছে স্পষ্ট নির্দেশ আছে এই এলাকার সব ধরনের কুসংস্কার, তন্ত্রবিদ্যা এবং বেআইনি দখলদারি বন্ধ করতে হবে। সব্যসাচীর কণ্ঠে চরম আত্মবিশ্বাস। তিনি ভাবছেন সরকারি নির্দেশের ভয় দেখালেই এই জঙ্গলের বৃদ্ধা ভয় পেয়ে যাবেন। কিন্তু তিনি জানেন না মাতামহী কেবল একজন সাধারণ বৃদ্ধা নন, তিনি এই অঞ্চলের প্রকৃতি এবং লোককথার জীবন্ত জ্ঞান কোষ। মাতামহী মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি মিথ্যে বলছেন বাবু। আপনার চোখে সরকারের নির্দেশ নয়, আমি সোনার লোভ দেখতে পাচ্ছি। এই আসন ধনসম্পদের নয়, এই আসন শক্তির আধার। আপনি এই শক্তিকে ভেঙে নিজের কাজে লাগাতে চাইছেন। বাজে কথা, কুসংস্কার, এই পঞ্চমুণ্ডি এসবই বানানো গল্প। এর নিচে একটা প্রাচীন সিন্ধুক বা গুপ্ত কক্ষ আছে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পদ জমে আছে। তুমি তোমার ওই তন্ত্রবিদ্যা দিয়ে এই সম্পদ আটকে রাখতে পারবে না। এই জঙ্গল আমাদের দেশের সম্পদ এবং আমি সেই সম্পদ উদ্ধার করতে এসেছি। যদি এই সম্পদ সরকারি হয়, তবে কেন সরকার নিজে সশস্ত্র পুলিশ নিয়ে আসেনি? কেন শুধু একজন লোভী মানুষ এসেছে? বাবু, আপনার মুখে এক কথা, কিন্তু আপনার মন গভীর আঁধারে ভরা। আপনার সঙ্গে যে ছেলেটি এসেছে, তাকে দেখে আমার কষ্ট হয়। তার চোখে ভয়, তার বুকে ক্ষুধা। আপনি তার ক্ষুধা মেটানোর কথা বলে তাকে পাপের পথে আনছেন। তার মনে মাতামহীর কথাগুলো যেন আঘাত করল। এগে মাতামহী, আমি তো শুধু... চুপ করো মাইকেল, তোমার বলার দরকার নেই। আমি একে দেখছি। তোমার টাকা তুমি পাবে, তুমি শুধু কাজ করো। বাবু, আপনি জানেন না আপনি কি করছেন। এই পঞ্চমুণ্ডির আসনটি ভৈরবের আত্মা দ্বারা সুরক্ষিত। সে একজন সিদ্ধতান্ত্রিকের আত্মা যে এখানে বন্দী। তাকে মুক্ত করার জন্য আমার সাধনা দরকার। আপনি আপনার লোভ দিয়ে এই আসনকে আঘাত করলে সেই আত্মা মুক্তি পাবে। কিন্তু সে শান্ত হবে না। সে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেবে। এই সুন্দরবনের মানুষ বাঁচবে না। শোনো বৃদ্ধা, আমি কুসংস্কার মানি না, আমি বিজ্ঞান আর যুক্তি মানি। তোমার এই ভৈরব বা আত্মা, এসবই তোমার বানানো ভয়। তুমি সরাতে না চাইলে আমি বলপূর্বক সরাবো। তুমি কিন্তু তোমার এই বেআইনি ডেরা গুটিয়ে নাও। এটা আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। আপনি কি মনে করেন আমি এই জঙ্গলে এত বছর শুধু মন্ত্র জপেছি? আমি এই নদীর স্রোত, এই মাটির ভাষা, এই বাতাসের গতি সব জানি। আমি প্রকৃতির শক্তিকে চিনি। আপনি প্রথম রাতে এমন উদ্ধত হয়েছেন। আমি আপনাকে অনুরোধ করছি, ফিরে যান। আপনার যন্ত্রপাতি নিয়ে এখনই এখান থেকে চলে যান। কাল সকালে আসবেন, আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাকে এই আসনের ইতিহাস বলবো। তখন আপনি সিদ্ধান্ত নেবেন। কাল সকাল পর্যন্ত আমার অপেক্ষা করার সময় নেই। তুমি তো কেবল সময় নষ্ট করতে চাইছো। মাইকেল, শোনো, আমাদের হাতে এখন সময় নেই। টর্চটা ঠিকভাবে ধরো, আমাদের খনন শুরু করতে হবে। সব্যসাচী তখন একরকম মাতামহীকে উপেক্ষা করেই পঞ্চমুণ্ডির আসনের দিকে এগিয়ে গেলেন। তার চোখে মুখে লোভের সেই তীব্রতা স্পষ্ট। মাইকেল তখন ভয়ে ভয়ে কাঁপছে, কিন্তু টাকার লোভে সে নীরব থাকতে বাধ্য। মাতামহী, আপনি ওদের কিছু বলতেছেন না কেন? অগদের থামান, ওরা আসন ভাঙতাছে। সর্বনাশ হবে, তছনছ হয়ে যাবে।
হ্যাঁ মাথামহি, ওরা লোভী। অগদের থামান, সুদূরবনকে বাঁচান। শান্ত হ গঙ্গা, শান্ত হ পদ্মা। তোদের মাতামহী যতক্ষণ আছে ততক্ষণ কোনো অমঙ্গল হবে না, কিন্তু মানুষের লোভ, ওটাকে থামানো যে বড় কঠিন কাজ। কিসের অমঙ্গল? মাইকেল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করো, এই পাথরগুলো সরাতে হবে। হ্যাঁ হ্যাঁ সাহেব, হ্যাঁ সাহেব সাহেব, আমার কিন্তু খুব ডর লাগতাছে। মনে হয় আমরা ভুল করতেছি। মাতামহী যা কইতাছেন। ভুল? তুমি ভুল করছো তোমার দারিদ্র্যকে মেনে নিয়ে। চলো হাতুড়ি চালাও, এ বুড়ির কোনো কথা শুনবে না। ডক্টর সব্যসাচী সেই মুহূর্তেই পঞ্চমুণ্ডির আসনের ঠিক কেন্দ্রে দ্বিতীয় আঘাতটি করলেন। তখনই সবকিছু থমকে গেল। আঘাতের পর একটা তীব্র নীরবতা ছড়িয়ে পড়ল চারিদিকে। গুঞ্জন থেমে গেল, নদীর শব্দ থেমে গেল, ঝিঁঝি পোকার শব্দ থেমে গেল, যেন পুরো প্রকৃতি মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে ফেলল। মাতামহী স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তার চোখ মন্দিরের ছাদের দিকে। আপনি ভুল করলেন বাবু। প্রকৃতি আপনাকে সময় দিয়েছিল, আপনি কিন্তু শুনলেন না। কি হয়েছে? কেন এত নাটক করছো? কি হতে পারে? একটা টিকটিকি এসে কামড়াবে? সব্যসাচীর কথা শেষ হওয়ার আগেই সেই ঘন কালো ম্যানগ্রোভের জঙ্গল থেকে একটা নয়, দুটো নয়, একাধিক বাঘের গর্জন ভেসে আসে। এ কোনো সাধারণ বাঘের ডাক নয়, এ যেন সুন্দরবনের আত্মার গর্জন। এ হলো বনবিবির প্রথম সতর্কবার্তা, তাঁর সন্তানের উপর অর্থাৎ প্রকৃতির শক্তির উপর আঘাত হানার প্রথম ফল। বাঘ, বাঘ, এ তো অনেক বাঘের ডাক। সাহেব, আমরা তো মারা যাব। বনবিবি আমাদের উপর রুষ্ট হতিছেন। চুপ চুপ করো। এটা এটা হয়তো কোনো বাঘের পাল। মাইকেল, আমার বন্দুক কোথায়? তুমি গুলি চালাও। এই বৃদ্ধার কুসংস্কারের জন্য আমরা মরতে পারি না। বন্দুক নয় বাবু, এখানে বন্দুক চলে না, এ প্রকৃতি। আর প্রকৃতি যখন একবার ক্রোধান্বিত হয় তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না। এই ডাক বনবিবির, এই ডাক তারই যিনি সুন্দরবনের মালিক। বাঘের গর্জন আরও তীব্র হচ্ছে। এখন মনে হচ্ছে যেন তারা খুব কাছাকাছি চলে এসেছে। সঙ্গে সঙ্গে নদীর জলের উচ্চ ঢেউয়ের শব্দ যেন কোটাল শুরু হয়ে গেছে। ডক্টর সব্যসাচী, যিনি কিছুক্ষণ আগেও আত্মবিশ্বাসী ছিলেন, তার চোখ মুখ সাদা হয়ে গেল। তার দামি ঘড়ির নিচে থাকা হাতটি কাঁপছে, কারণ তিনি ভালো করেই জানেন এই সুন্দরবনের বাঘের কাছে তার বন্দুক বা সরকারি নির্দেশ কোনটাই কাজে আসবে না। ফিরে যান বাবু, এই রাত আপনার নয়। এখনো বাঁচতে চাইলে ফিরে যান, কারণ এরপর শক্তি জাগবে, তাকে থামানো আমার সাধ্যের অতীত। বাঘের সেই সম্মিলিত গর্জন, তা যেন শুধু শব্দ নয়, এ ছিল প্রকৃতির এক নিদারুণ হুমকি। ডক্টর সব্যসাচী রায়, যিনি কিছুক্ষণ আগেও তার নিজের অহংকারে অন্ধ ছিলেন, এখন তার বিজ্ঞান, তার জিপিএস, তার বন্দুক সবকিছুই এই আদিম শক্তির সামনে মূল্যহীন মনে হচ্ছে। তিনি পঞ্চমুণ্ডির আসনের সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলেন। তার শরীরের প্রতিটি তন্ত্রীতে এখন কেবল ভয়। মাইকেল, মাইকেল, টর্চ ধরো। ওরা কোথায়? ওরা কি আসছে? গুলি করো, গুলি করো। আমি তো মরতে পারি না। এত কাছে এসে আমি হেরে যেতে পারি না। না না না, হেরে যেতে পারি না। সাহেব,
গুলি গুলি কেডার ওপর চালাবেন? ওরা তো জঙ্গল থেকে আসতাছে, আর এত জোরালো ডাক, এ তো আমাকে বন দিবি। আমি আগেই কইছিলাম এখানে কোনো খারাপ কাম করবেন নি। আমি তো আর পারতাছি না সাহেব। বনো বিবি এসেছে বাবু, এই সুন্দর বনের রক্ষা, এই আসন ভাঙার ফল ভোগ করতে হবে। আমি তো আপনাকে অনুরোধ করেছিলাম ফিরে যান। এবার যেন ভয়ের সঙ্গে ক্রোধে ফেটে পড়ল সব্যসাচী। মাতামহীর দিকে ক্রুদ্ধভাবে তাকিয়ে বলল, এইসব তোমার কাজ? তুমি এই বাঘগুলোকে কোনোভাবে নিয়ে আসছো? এসব তোমার ষড়যন্ত্র। তো তুমি একজন অপরাধী। তুমি জঙ্গলের মানুষদের ভয় দেখিয়ে। আমি ভয় দেখাই না বাবু, আমি সতর্ক করি। এই বাঘের ডাক আমার নির্দেশে আসছে না, আসছে লোভের টানে। আপনি প্রকৃতির ঘরে এসে প্রকৃতির সম্পদ লুট করতে চাইছেন, চুরি করতে চাইছেন। প্রকৃতি তাই নিজের মতো করে আপনার বিচার করছে। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে মন্দিরের বাইরে থেকে ভিতরে প্রবেশ করল গঙ্গা আর পদ্মা। মাতাময়ী, আপনি ঠিক আছেন তো? আমরা চইলা আইছি। এইটা বাঘের ডাক তো, আমরা খাড়ায় থাকতে পারলাম না ভেতরে। এই মাইন্সের লগে সব হইতাছে। হ্যাঁ ধরুন মাতামহী, হের লোভের জন্য হক্কলের বিপদ। মাইকেল, চলো পালাও। এই বুড়ি নিশ্চয়ই বাঘেদের থেকে নিজেকে বাঁচাতে পারবে। আমরা নদীর দিকে যাই। কোথায় যাবেন? কোথায় যাবেন বাবু? নদীর স্রোত এখন উন্মত্ত, জোয়ার আসছে। নদীতে নামলে বাঘের চেয়ে বেশি ভয় পাবেন কুমিরকে। কোথাও যাবেন না আপনারা, এখানেই থাকা দরকার আপনাদের, এখানেই থাকুন। মাতামহীর চোখে মুখে তখন এক অদ্ভুত জ্যোতি, যেন এই বিপদ তাকে দুর্বল করেনি, বরং তার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলেছে। তিনি সব্যসাচীর পলায়নের পথ বন্ধ করে দিলেন। আমার ভুল হয়েছে। আমি আর এই আসনে হাত দেব না। তুমি যা বলছো আমি মেনে নিচ্ছি। তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি যা চাইবে তাই দেব। শুধু এই মুহূর্তে এই বাঘগুলোকে। টাকা? এইখানে আপনার টাকা কোনো কাজ করবে না। আপনি এখন আমার আশ্রয় আছেন, আমি আপনাকে বাঁচাবো। কিন্তু তার আগে আপনাকে সত্য স্বীকার করতে হবে। কেন এসেছেন বলুন? আমি গুপ্তধন, প্রাচীন সিন্ধুক আর সম্পদ, তার লোভে এসেছিলাম। কোনো সরকারি কাজ নয়। আমি মিথ্যে বলেছিলাম। প্লিজ এবার ওদের থামান। ওরা একদম কাছে চলে এসেছে। ঠিক এই চরম মুহূর্তে মাতাময়ী সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই বাঘের গর্জন শুধুমাত্র সব্যসাচীর জন্য নয়, এটি ভৈরবের আত্মার জাগরণেরই একটি ধাপ। এই পরিস্থিতিতে ভয় পেলে চলবে না। তার শুভতন্ত্রের প্রয়োগ করার সময় এসে গেছে। গঙ্গা, পদ্মা, তোরা দুইজন এখন আমার পাশে দাঁড়া। তোরা আমার সাধনের শক্তি, ভয় পাবি না। আমরা আপনার পাশে আসি মাতাময়ী, কোনো কিছুতেই আমরা ডরাই না। বাবু, তুমি আর মাইকেল, তোমরা দুজন এখন এই মন্দিরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকো। কোনো শব্দ করবে না, কোনো মন্ত্র নয়, কোনো পূজা নয়। এখন কেবল বিশ্বাস। আমি এখন প্রকৃতির শক্তিকে নিজের মধ্যে বাঁধব, এই ক্রোধ শান্ত করার চেষ্টা করব। মাতামহী, যিনি সব সময় প্রকৃতির প্রতি বশ্যতা স্বীকার করে সাধনা করতেন, আজ তিনি নিজের জীবন এবং এই সুন্দরবনের মানুষের জীবন বাঁচাতে প্রকৃতির বিরুদ্ধেই এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি চাইলেন প্রকৃতির যে শক্তি এখন বাঘের গর্জন এবং জোয়ারের ক্রোধ হয়ে আসছে,
তাকে নিজের শরীরে ধারণ করে সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে। মাতামহী চোখ বন্ধ করে বসলেন। তিনি কোনো মন্ত্র উচ্চারণ করলেন না। তিনি কেবল গভীর শ্বাস নিলেন এবং তারপর নিজের কপালটি সেই পঞ্চমুণ্ডির আসনের মেঝের পাথরে ঠেকিয়ে দিলেন। তার কপাল আসন স্পর্শ করার সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে থাকা সেই চাপা গুঞ্জন হঠাৎ করে তীব্র থেকে তীব্রতর হল। তার সঙ্গে বাঘের গর্জন এবং ঢেউয়ের শব্দ যেন প্রতিযোগিতা। সাহেব, এই তুই কি করলি? কি হতিছে? মাটি যে কাঁপতাছে। আমি জানি না মাইকেল, চুপ করো, আমার মাথা ঘুরছে। এই কেমন শক্তি! মাতামহীর শরীর কাঁপতে শুরু করলো। তার শরীরে যেন একসঙ্গে হাজার বাঘের শক্তি প্রবেশ করছে। তার কপালে থাকা সিঁদুরের রেখাটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠছে। তিনি যেন কানে শুনতে পাচ্ছেন বনবিবির ক্রোধ, কুমিরের তীব্রতা আর ভৈরবের আত্মার সেই প্রতিশোধের বাসনা। মাতামহী সেই সব শক্তিকে একাই নিজের মধ্যে শোষণ করে নিচ্ছেন। তার তন্ত্র শুধু মন্ত্রের ছিল না, তার তন্ত্র ছিল আত্মত্যাগের। ফিরে যা, ফিরে যা, আমি তোদের ক্রোধকে ধারণ করলাম। আর না, সুন্দরবনকে বাঁচতে দে, শান্ত হ। মাতামহীর এই চিৎকারের সঙ্গে সঙ্গে বাইরের বাঘের গর্জন যেন একটা বিকট শব্দ করে থেমে গেল। নদীর স্রোতও যেন শান্ত হয়ে গেল। পরিবেশের সেই তীব্র উত্তেজনা যেন কমে এলো। কিন্তু তার বদলে তৈরি হলো এক ভয়ঙ্কর চাপা নীরবতা। হাঁটু গেড়ে বসে থাকা মাতামহী হঠাৎ মাথা তুলে দাঁড়ালেন। তার চোখ এখন আর শান্ত নয়। তার চোখ দুটো যেন জোয়ারের জলের মতো নীল এবং হিংস্র। তার শরীরের ভিতর দিয়ে প্রবাহিত সেই শক্তি তাকে স্বাভাবিক মানুষের চেয়েও 10 গুণ বেশি ক্ষমতাশালী করে তুলেছে। তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু এই নিয়ন্ত্রণ কি চিরস্থায়ী হবে? তিনি কি পারবেন এই বিশাল শক্তিকে নিজের ভিতরে ধারণ করতে? তিনি মন্দিরের কোণে থাকা মাইকেল এবং সব্যসাচীর দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তোমরা এখন মুক্ত। যাও, কিন্তু মনে রেখো, যদি এই আসনে একবার লোভের হাত পড়ে, তবে এবার প্রকৃতি নয়, আমি নিজে তোদের বিচার করব। আমি নিজে। মাতামহীর শরীরে এখন প্রকৃতির সেই বন্য শক্তি। তার চোখে এখন আর স্নিগ্ধতা নেই, আছে সমুদ্রের মতো অতলান্ত গভীরতা। তিনি বাঘের গর্জন আর জোয়ারের উন্মত্ততাকে নিজের ভেতরে ধারণ করেছেন। তিনি প্রকৃতির ক্রোধকে শান্ত করতে পেরেছেন, কিন্তু সেই শান্ত করার ফল স্বরূপ তিনি নিজেই এখন এক ভয়ঙ্কর শক্তির আধার। মন্দিরের এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে ডক্টর সব্যসাচী আর মাইকেল। মাইকেল, চলো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এ কোনো সাধারণ মানুষ নয়, এ তো জাদু। সাহেব, আমি যে লড়তে পারছি নি সাহেব। আমার মনে হতিছে কেউ যেন আমার সাইপা ধইরা আছে। এই মাটি কোনো দিন ক্ষমা করবে নি। মাতামহী ধীর পায়ে সব্যসাচীর দিকে এগিয়ে গেলেন। তোমাদের যেতে বলা হয়েছে, কিন্তু তোমরা এখন আমার আশ্রয়ে আছো। তোমরা ভুল করেছো, তার বিচার প্রকৃতি করেছে। এবার আমি করব। না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
আমি তোমাকে টাকা দেব, প্লিজ। আমার জীবনে অনেক কাজ বাকি। তুমি কি চাও? আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন এই জঙ্গলে আসবো না। তুমি তোমার জীবনের সবচেয়ে ভুল কাজ করেছো বাবু। তোমার কাজ ছিল শুধু লোভ করা। তুমি সুন্দরবনের সর্বনাশ করতে এসেছিলে। আমার ক্ষমতা নেই তোমাকে শেষ করে দেওয়ার। আমি শুভতান্ত্রিক, কিন্তু এই মাটি, এই প্রকৃতি তোমাকে তো ক্ষমা করবে না। মাতাময়ী, বাইরে দেখুন, বাইরে দেখুন। নৌকা ডুবতেছে গঙ্গা, নৌকা ডুবতেছে। সব্যসাচী আর মাইকেল যে নৌকো করে এসেছিল, জোয়ারের জলে সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু তাই নয়, নৌকার কাছে রাখা তাদের সমস্ত সরঞ্জাম, জিপিএস ট্র্যাকার, এমনকি সব্যসাচীর ব্যাগটাও স্রোতে ভেসে গেছে। বনবিবি নিজের প্রতিশোধ নিয়েছেন। আমার সব গেল, আমার সব সরঞ্জাম, আমার ফেরার উপায় নেই। আমি কি করব? তোমার ফেরার উপায় প্রকৃতি নিজেই বন্ধ করেছে বাবু। এই সুন্দরবন শুধু মানুষকে নেয় না, তার লোভকেও গ্রাস করে। তোমার কাজ শেষ। তুমি এখন শুধু একজন সাধারণ মানুষ, যার কোনো শক্তি নেই, কোনো টাকা নেই, কোনো অহংকার নেই। মাতামহীর শান্ত দৃষ্টির সামনে ডক্টর সব্যসাচীর অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি কেবল কাঁদলেন। বুঝতে পারলেন এই সুন্দরবনের কাছে তার আধুনিক জ্ঞান কিংবা ক্ষমতা সবটাই অর্থহীন। মাইকেল, তুমি লোভী নও। তুমি তোমার পেটের জ্বালায় ভুল করেছো। তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। এই রাত স্মরণে রেখো, আর কোনোদিন কোনো লোভের কথা এই জঙ্গলে আসবে না। আমি আর কখনো আইসবো না মাতাময়ী, কথা দিতাছি। আমি অহন্তিকা আমাকে পরিবারের কাছে ফিরা যাব। আমারে ক্ষমা কইরা দেন। মাইকেল দ্রুত পায়ে আশ্রম ছেড়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। সে একা একা ফিরবে, কিন্তু তার মনে এখন কোনো লোভ নেই, কেবল ভয় আর মুক্তির আনন্দ। মাইকেল চলে যাওয়ার পর মন্দিরের ভিতরে সেই চাপা গুঞ্জন আবার শুরু হলো। মাতামহীর নীল চোখ দুটো ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করেছে। ডক্টর সব্যসাচী একা পড়ে গেলেন। মাতামহী তাকে কোনো শাস্তি দিলেন না। প্রকৃতির শক্তি তার কাছে যা কেড়ে নেওয়ার তা কেড়ে নিয়েছে। এবার মাতামহীর কাজ ছিল এই অতিরিক্ত শক্তিকে আবার প্রকৃতির কাছে সমর্পণ করা। তিনি আবার সেই পঞ্চমুণ্ডির আসনের সামনে হাঁটু গেড়ে বসলেন। গঙ্গা, পদ্মা, তোমরা দুজন আমার পাশে বসো। এবার আমি আমার ভেতরে থাকা এই ক্রোধকে শান্ত করব। এই শক্তি আমার জন্য নয়, এই শক্তি সুন্দরবনের জন্য। কিন্তু আমি আর এই ক্রোধ বহন করতে পারবো না। তিনি আবার নিজের কপাল আসনের মেঝের পাথরে ঠেকিয়ে দিলেন। এবার কোনো তীব্র শব্দ নয়, বরং একটা দীর্ঘ শান্ত নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মাতামহী সব শক্তি ফিরাই দিতেছেন। হ্যাঁ রে পদ্মা, হ্যাঁ, তিনি এই শক্তিকে আটকে রাখতে লাইবেন না, বিপদের সময় ব্যবহার করবেন। মাতামহীর তন্ত্র ত্যাগের তন্ত্র। জয় মাতঙ্গী, জয় বনবিবি। জয় বনবিবি, জয় মাতঙ্গী। মাতামহীর শরীর শান্ত হয়ে এলো। তার চোখের নীল আভা মিলিয়ে গেল। তিনি অত্যন্ত ক্লান্ত, কিন্তু সফল। তিনি প্রকৃতির ক্রোধকে নিজের মধ্যে নিয়ে সুন্দরবনকে বাঁচালেন। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। পঞ্চমুণ্ডির আসনটি এবার আবার শান্ত হলো। আমার কাজ শেষ। সব্যসাচী বাবু, আপনি এখন শান্তিতে ফিরে যান। এই আশ্রমে আপনার থাকার জায়গা নেই।
নদীর স্রোত শান্ত হলে আপনিও হয়তো ফিরে যেতে পারবেন, কিন্তু মনে রাখবেন আপনার লোভকে আমি এখানে পুঁতে গেলাম। ডক্টর সব্যসাচী রায় শেষ পর্যন্ত ফিরে গিয়েছিলেন, কিন্তু তার জীবনে আর কোনোদিন লোভ বা অহংকার ফিরে আসেনি। তিনি সম্পদ হারাননি, তিনি তার অহংকার হারিয়েছিলেন। আর মাতামহী, তিনি আবার এক নীরব শান্ত জীবন বেছে নিলেন। পঞ্চমুণ্ডির আসনটি আবার তার স্বাভাবিক নীরবতা ফিরে পেল। তবে মাঝে মাঝে যখন সুন্দরবনের আকাশে কোনো বড় ঝড়ের পূর্বাভাস আসে, তখন মাঝে মধ্যে গভীর রাতে মাতামহীর আশ্রমের দিক থেকে সেই গুঞ্জন শোনা যায়। শোনা যায় কোনো এক সিদ্ধ তান্ত্রিকের আত্মার চাপা দীর্ঘশ্বাস, আর শোনা যায় সেই নারীর দৃঢ় কণ্ঠস্বর, যিনি শুভতন্ত্রের মাধ্যমে এই সুন্দরবনকে রক্ষা করেন। কারণ এই সুন্দরবন জানে প্রকৃতির ক্রোধের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কেবল তার একারই আছে। আর যতক্ষণ সেই আসনে ভৈরবের আত্মা বন্দী, ততক্ষণ এই শক্তিচক্রকে রক্ষা করার জন্য মাতামহী আছেন। এই রহস্যের কোনো শেষ নেই, শুধু অপেক্ষা পরবর্তী ঝড়ের, পরবর্তী লোভের এবং মাতামহীর শক্তির পরবর্তী আহ্বানের। আজকের গল্প মাতঙ্গী এ পর্যন্তই। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর একটা কমেন্ট করে জানাতে হবে সে কথা। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ রাখব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প অথবা রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে হাজির হই এই চ্যানেলে। আজকের গল্প মাতঙ্গী। গল্পের লেখক আমি আপনাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি আপনাদের বন্ধু প্রীতম। আর তাছাড়াও গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল অন্তরা, শুক্লা এবং চৈতালি। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সৃজা মুখার্জি, মোহিনী ভট্টাচার্য, ঝর্ণা খাতুন, সাগর ভৌমিক, স্নেহা দাস, পিকু মাঝি, সোনালী সামন্ত, রিয়া দাস, মাম্পি মণ্ডল, চৈতালি, রিপসিতা মালিক সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, ডক্টর সব্যসাচী রায় কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই অজানা নয়। তাই চটপট টাইপ করে সঠিক উত্তর দিন শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার আগামী সপ্তাহে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখুন।